হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি তোমাদের সামনে 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি, যার প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এবং আগামীতে তোমাদের যে সমস্ত পরীক্ষা আসছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই হতে পারে, কিংবা পিএসসি ক্লার্কশিপ মিসেলিনিয়াস, এই সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন কি বলছে? বলছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? এটা কি হবে? এটা হবে অপশান সি, রান্ড। ঠিক আছে, এখানে বাকিগুলো দেখো। এই যে পাউন্ড, পাউন্ডটা কি? পাউন্ডটা কোনো হচ্ছে মুদ্রা নয়, তাই না? পাউন্ড হচ্ছে কি? ইউনিট অফ ওয়েট। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, 1 পাউন্ড ইকুয়াল টু কত? 1 পাউন্ড ইকুয়াল টু 0.4535 কেজি। এটা একটু মনে রাখবে। আমরা ছোটবেলায় যখন দেখতে যে মানে আমরা অনেক সময় গুলিয়ে ফেলতাম, তাই না? ছোটবেলায় যে সমস্ত আমরা বক্সিং রেসলিং চ্যাম্পিয়ন দেখতাম, সেখানে কারোর ওজন 510 লেখা আছে, আমরা ভাবতাম 510 কেজি, কিন্তু তা নয়, ওটা পাউন্ডে ছিল, তাই না? পাউন্ড আর কেজি যদি তুলনা করি, পাউন্ড তাহলে কিন্তু ছোট। বোঝা গেল? তো যাই হোক, এখানে ডলার আছে, ডলার বহু কান্ট্রির মানে কারেন্সি ডলার। এখানে দেখো রুপি আছে, রুপি হচ্ছে কাদের? ইন্ডিয়ান কারেন্সি, তাই না? ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপি। এবং তোমরা সবাই জানো এই রুপি নামটা কে দিয়েছে? সেটা কে হবে? শের শাহ, তাই না? এনারই কারেন্সি ছিল, যেটা এখনো বর্তমানে চলছে। এরপরে আর একটা জিনিস এখানে বলা যায়, সেটা কি? সেটা হচ্ছে স্ট্রংগেস্ট কারেন্সি কাদের? স্ট্রংগেস্ট, ঠিক আছে, সব থেকে স্ট্রংগেস্ট কারেন্সি কাদের? সেটা হবে দিনার। এবং কোথাকার? কুয়েতি দিনার। মাথায় রাখবে, এটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি? মঙ্গোলিয়ার রাজধানী কোনটি? এটা কি হবে? অপশান বি, উলান বাতার, তাই না? এখানে বাকিগুলো দেখো। এখানে আছে মাস্কাট। মাস্কাট কাদের রাজধানী? ওমান। ওমান হচ্ছে সেই দেশ যে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, মনে আছে? রেমাল, যেটা প্রচন্ড তীব্রতার সাথে আসার কথা ছিল, কিন্তু সেই অর্থেও আসেনি, তাই না? রেমাল ঘূর্ণিঝড়, এই রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু ওমানই করেছে। ঠিক আছে, এখানে দেখা আছে বেইরুট। বেইরুট কাদের রাজধানী? লেবানন। লেবাননের রাজধানী কি? বেইরুট। 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে, সেটি হলো, সেটা কি হবে? সেটা হবে অপশান বি, ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, চোখ নিয়ে যে গেলে কথা হলো, দুটো ইম্পর্টেন্ট ডিফেক্ট বলে দিই। 2 ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ আইজ। ঠিক আছে, চোখের দুটো মানে খুব গুরুত্বপূর্ণ প্রবলেম আর কি। গুরুত্বপূর্ণ প্রবলেম এই কারণেই যে পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, কোনো প্রবলেম তো আর গুরুত্বপূর্ণ হতে পারে না। তো যাই হোক, একটা হচ্ছে মায়োপিয়া, পরীক্ষায় ভীষণভাবে আসে মায়োপিয়া। ঠিক আছে, মায়োপিয়া রোগ মানে কি? মানে যার দূরে দেখতে প্রবলেম হচ্ছে, কিন্তু কাছেরটা মোটামুটি ঠিকঠাক দেখতে পায়। ঠিক আছে, দূরে দেখতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, দূরে দেখতে প্রবলেম, এটা হচ্ছে মায়োপিয়া। বোঝা গেল? এখানে কোন লেন্স ব্যবহার করা হয়? তাকে একটা চশমা দিতে হয়। সেই চশমার লেন্স কেমন হয়? সেটা হয় কনকেভ লেন্স। ঠিক আছে, আর একটা প্রবলেম কি? আর একটা প্রবলেম হচ্ছে হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া, এটাই কি হয়? এটা হচ্ছে কাছে দেখতে প্রবলেম, কাছে প্রবলেম। ঠিক আছে, মানে পেপার টেপার পড়ছে তখন প্রবলেম হবে, তাদেরও চশমা লাগে। তাদের কি চশমা দিতে হয়? চশমার লেন্স কেমন হয়? কনভেক্স লেন্স হয়। ঠিক আছে, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? একটি বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় কি? এটা কি হবে? এটা হবে ম্যাক নাম্বার বা ম্যাক সংখ্যা। ঠিক আছে, বস্তুর গতিবেগ, বস্তুর গতি বাই শব্দের গতি। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাক নাম্বার, এটাই, এই অনুপাতটাকেই ম্যাক নাম্বার বলা হয়। ঠিক আছে, দেখো, আমরা এটা অ্যাকচুয়ালি কেন, যে কিছু কিছু বস্তু আছে যেগুলো না মানে শব্দের থেকেও জোরে ছোটে, তাই না? যেমন আমি তোমাদের এটা বলি, ধরো হচ্ছে এই যে বস্তুর গতি বাই শব্দের গতি, এটাই কি বললাম? এটাই হচ্ছে ম্যাক নাম্বার।
এই যে ম্যাক নাম্বার, আমি শুধু ম্যাক নাম্বার লিখছি, ঠিক আছে, এটা যখন গ্রেটার দেন 1 হয়ে যায়, ঠিক আছে, মানে কোনো বস্তু বা বিন্দু বা বস্তু কণা, বিন্দু নয়, ঠিক আছে, কোনো বস্তু বা বস্তু কণা যদি শব্দের থেকেও জোরে ছোটে, এই গ্রেটার দেন 1 মানে তাই, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুপারসনিক। তোমরা এই সুপারসনিক শুনেছো কোথায় বলো তো? ইন্ডিয়ার সুপারসনিক মিসাইল ব্রহ্মোসের নাম শুনেছো না? ব্রহ্মোস, ঠিক আছে, তার মানে কি ও শব্দের থেকেও জোরে ছোটে, ঠিক আছে, এই ম্যাক নাম্বার গ্রেটার দেন 1, ঠিক আছে। এইবার আরেকটা কি হয়, আরেকটা হয় ম্যাক নাম্বার গ্রেটার দেন 5, মানে বুঝতে পারছো কত বেগে ছুটছে, এটাকে হাইপারসনিক বলে, ঠিক আছে। আর ম্যাক নাম্বার লেস দেন 1 হলে কি হয়? সাবসনিক বলে, যেটা জেনারেলি আমাদের নর্মাল সাউন্ডগুলো হয়, ঠিক আছে, বাতাসের থেকে জোরে। এগুলো কি হয় বলো তো? তোমরা ইউটিউবেও সার্চ মারবে, দেখতে পাবে যে এই যে ম্যাক নাম্বার বলে যা সার্চ মারবে, দেখবে ওই যুদ্ধ বিমান যেগুলো হয় না, মাথার উপর দিয়ে খুব স্পিডে বেরিয়ে যায়, তখন কোনো আওয়াজই পাওয়া যায় না, কেন? ও তো শব্দের থেকে বেরিয়ে গেছে, তাই না? ও তো শব্দের থেকে আগে বেরিয়ে গেছে। এবার জাস্ট কিছুক্ষণ বাদে দেখবে মেঘ ফাটার মতো একটা আওয়াজ আসবে, বিভৎস জোরে, ঠিক আছে, তার কারণ ওর বেগ অতিরিক্ত বেশি, তাই জন্য শব্দ যতক্ষণে তোমার কানে এসছে তার আগে কিন্তু ওই প্লেনটা বেরিয়ে গেছে, বুঝতে পারলে? তো যাই হোক, এটা একটু মনে রাখবে ম্যাক নাম্বারের এই 3টে কন্ডিশন। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? মানব দেহে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কয়টি? এটা কত হবে? এটা হবে অপশান সি 12 জোড়া, ঠিক আছে। আর একটা আসে এখানে 31 জোড়া, কি থাকে? 31 জোড়া থাকে সুষুম্নাকাণ্ড, তাই না? 31 জোড়া সুষুম্নাকাণ্ড থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? খুব কমন প্রশ্ন, বহুবার পরীক্ষা এসছে, সেটা কি হবে? সেটা হবে অপশন ডি, থিয়ামিন। আচ্ছা, বাকিগুলো দেখা যাক। এখানে দেখো অ্যাসকারবিক অ্যাসিড আছে। অ্যাসকারবিক অ্যাসিড কার রাসায়নিক? ভিটামিন সি এর রাসায়নিক নাম, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন এটাও বলে দিই, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। এখানে আছে দেখো কোবালোমিন, তাই না? কোবালামাইন, এটা কত? এটা হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। এখানে আছে দেখো রাইবোফ্লাভিন, এটা কি? এটা হচ্ছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম, ঠিক আছে। এই ভিটামিন বি এর বিভিন্ন যে আছে, ভিটামিন B1, B2, B3, B4, B5, ঠিক আছে, এই যে মানে ভাগগুলো আছে, সেগুলো কি ডিটেলে কোশ্চেন যখন আসে তখন জিজ্ঞাসা করে, সুতরাং সেগুলো একটু মাথায় রাখবে যদি পারো, আর যদি না পারো তাহলে শুধুমাত্র ভিটামিন B1 বা ভিটামিন বি এর থিয়ামিন এটাই মাথায় রাখবে, ঠিক আছে। রেফ্রিজারেটরে রেফ্রিজারেন্ট হলো, রেফ্রিজারেন্টটা কি? রেফ্রিজারেন্টটা আর কিছুই নয়, অপশন সি ফ্লেয়ন, ঠিক আছে। আচ্ছা, রেফ্রিজারেন্ট বা ফ্রিজ নিয়ে একটা মানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ধরো কেউ ফ্রিজের দরজা খুলে রাখলো, তাহলে কি হবে? ঘরটা ঠান্ডা হবে না গরম হবে? উত্তরটা কি হবে? উত্তর হবে ঘর গরম হবে। ম্যাক্সিমাম লোক কিন্তু বলে দেবে না, ঘরটা ঠান্ডা হবে, তার কারণ ফ্রিজ খোলা আছে, মানুষ ভাবে ঠান্ডা আসছে, পুরো ঘরটাই ঠান্ডা করবে, এসির মতো কাজ করবে, তা কিন্তু করবে না, ঠিক আছে, ঘরটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে তেল জলের পৃষ্ঠতলের উপর ছড়িয়ে পড়ে কেন? এটা কি হবে? তেলের পৃষ্ঠটান জলের পৃষ্ঠটানের থেকে বেশি, ঠিক আছে। একটা চ্যাপ্টার আছে, সেটাকে কি বলে? সারফেস টেনশন বা হচ্ছে পৃষ্ঠটান, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা দেখবে ওই যে তেল যে যখন জলে ফেলা হয় এরকম ভাবে দেখবে খুব দ্রুত ছড়িয়ে পড়ে না, ওটা পৃষ্ঠটানের জন্যই, ঠিক আছে। তেলের পৃষ্ঠটান যেহেতু বেশি, তাই জন্য ওটা ছড়িয়ে পড়ে। পৃষ্ঠটানের বা হচ্ছে সারফেস টেনশনের কটা অ্যাপ্লাই পরীক্ষায় খুব আসে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। যার মধ্যে 1 নম্বর, তোমরা যদি একটা সুচ নাও এবং খুব সাবধানে একটা জলতলের উপরে ছেড়ে দাও, দেখবে ওটা ভাসবে। খুব সাবধানে কিন্তু আস্তে আস্তে যদি ছেড়ে দাও, ঠিক আছে, এক গ্লাস জল নিয়ে একদম পুরো জল পূর্ণ করে তাতে একটা সুচ আস্তে আস্তে যদি সাবধানে তুমি ছেড়ে দাও, দেখবে ওটা ভাসছে, কিন্তু একটু নাড়ালেই সেটা ডুবে যাবে, তাই না? তার কারণ কি? তার কারণ পৃষ্ঠটানের জন্য এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে জামা পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা। এখানে কি করি আমরা? ডিটারজেন্ট দিই, তাই না? ডিটারজেন্ট জল দিই, শুধু জল দিয়ে কি পরিষ্কার করি? তার সঙ্গে ডিটারজেন্ট মেশাই। কেন মেশাই? কারণ ডিটারজেন্ট মেশালে কি হয়? জলের যে সারফেস টেনশন সেটা কমে যায়, এবং যখনই সারফেস টেনশন কমে যায় তখন কি হয়? নোংরাগুলো বাইরে বেরিয়ে আসে, বুঝতে পারলে? তো ডিটারজেন্ট মেশানো হয় এই কারণেই যে সারফেস টেনশন কমানোর জন্য, যার জন্যই কিন্তু আমাদের জামা কাপড় পরিষ্কার হয়, ঠিক আছে। আর কি হয়? আর হচ্ছে
ধরো তোমাদের ড্রেন, দেখবে যত ড্রেন আছে প্রচন্ড মশা হয়, দেখবে ড্রেনে কেরোসিন তেল দিতে বলে, তাই না? কেরোসিন দিতে বলে কোথায়? ড্রেনে। কেন দিতে বলে? তার কারণ যে লার্ভাগুলো আছে, ঠিক আছে, মশার লার্ভাগুলো দেখবে জলের উপরিতলে ভাসে, ঠিক আছে, কেন ভাসে? পৃষ্ঠটানের জন্যই, ঠিক যেমন ভাবে সূচ ভাসছিল, ঠিক আছে। এবার তুমি তেল দিচ্ছ, তেল দিলে কি হয়? পৃষ্ঠটান কমে যাবে। তেল দিলে তো পুরো জলের পৃষ্ঠটানটা কমিয়ে দিচ্ছে, তাতে কি হয়? লার্ভাগুলো ডুবে যাবে, সুতরাং মশার আর বংশবৃদ্ধি হবে না। বোঝা গেল? আর একটা এক্সাম্পল দিই, তোমরা ছোটবেলায় অনেকে হাতে সাবান, মানে সাবানের ফেনা করে, তাই না, তাতে কি করতে? ফু দিতে, ফু দিলে একটা বেলুন মতো করতে, তাই না? এটা এটা কি করে হতো? জল তো ওরকম হয় না, তাহলে এটা হচ্ছে কেন? তার কারণ এই পুরো, মানে পুরো তুমি যেটা করলে তাতে কি হলো? তাতে পৃষ্ঠটানটা কমে গেল জলের, ঠিক আছে, পুরো অবস্থাটা পৃষ্ঠটান কমে গেল, যার জন্য তুমি ফু যখন দিচ্ছ তখন ওটা ফুলে যাচ্ছে কিন্তু ফাটছে না, কারণ টানটাই কমে গেছে। বুঝতে পারলে তো? এইগুলো একটু মনে রাখবে, এগুলো হচ্ছে পৃষ্ঠটানের এক্সাম্পল। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এটা কি হবে? এখানে অপশন অনুযায়ী দক্ষিণ আমেরিকা হবে, কিন্তু যদি স্পেসিফিক্যালি বলা হয় তাহলে হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। কটা তৃণভূমি পরীক্ষায় খুব আসে, বিশেষ করে পুলিশের পরীক্ষায়? 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে প্রেরি, ঠিক আছে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় নর্থ আমেরিকা, ঠিক আছে। আরো যদি স্পেসিফিক বলি তাহলে কি, সেটা হচ্ছে ইউএসএ, কানাডা, এই সমস্ত দেশে প্রেরি দেখতে পাওয়া যায়। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে ডাউন্স। ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়া। 3 নম্বরে কি? ক্যাম্পস। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় ব্রাজিল। 4 কি? পুস্তাজ। পুস্তাজ কোথায় দেখতে পাওয়া যায়? হাঙ্গেরি বলে যে দেশটা আছে, যার আয়তন পশ্চিমবঙ্গের আয়তনের সমান, এটাও কিন্তু একবার পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তো হাঙ্গেরি বলে যে দেশটা আছে সেটা তার যে তৃণভূমি, তার নাম কি? তার নাম হচ্ছে পুস্তাজ। আর সর্বশেষ যেটা বলবো সেটা কি? সেটা হচ্ছে ভেল্ট। এটা কোথায়? এটা হচ্ছে সাউথ আফ্রিকা, এখানে ভেল্ট দেখতে পাওয়া যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি হবে? এটা হবে অপশন সি, বেলজিয়াম, ঠিক আছে। এই বেলজিয়াম, এর রাজধানী হচ্ছে ব্রাসেলস, ঠিক আছে। এই ব্রাসেলসে ন্যাটো যেটা আছে না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে এই বেলজিয়ামের ব্রাসেলসে, এটাও পরীক্ষায় ভীষণ আসে, ঠিক আছে। এখানে দেখো নিউজিল্যান্ড আছে দেশ, নিউজিল্যান্ডের রাজধানী কি? ওয়েলিংটন। এখানে দেখো তুর্কি বা টার্কি, এই দেশটা আছে, এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে আঙ্কারা। এখানে স্পেন আছে, স্পেনের রাজধানী কি? মাদ্রিদ। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হলো। আচ্ছা চলো, এটা কি হবে? এটা হবে অপশন ডি, মাতলা নদী, ঠিক আছে। তোমরা সবাই যারা ক্যানিং এর সাইডে আছো বা দক্ষিণ চব্বিশ পরগনা আছো, তারা এই নদীর নাম বহুবার শুনেছো, তাই না? আচ্ছা বাকিগুলো দেখা যায়। এখানে দ্বারকেশ্বর আছে, দ্বারকেশ্বর, আর যদি শিলাবতী, এই দুটো নদী মিলিত হয়ে কি নদী হয়েছে? রূপনারায়ণ, ঠিক আছে। দ্বারকেশ্বর ও শিলাবতী মিশে কি হয়েছে? রূপনারায়ণ হয়েছে। এখানে দেখো সুবর্ণরেখা আছে, তাই না? সুবর্ণরেখার উপরে একটা বিখ্যাত জলপ্রপাত আছে, সেটা কি? সেটা হচ্ছে হুড্রু, পরীক্ষায় আসে, তাই না? আর এই যে নদীটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র জেলা ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটা কিন্তু খুব আসে, তার কারণ হচ্ছে এই একমাত্র এটা একটা ঠিকঠাক নদী, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জেলা দিয়েই ক্রস করে, ঠিক আছে। জাস্ট মানে ঝাড়গ্রাম দিয়ে ক্রস করে নিচে চলে যায়, উড়িষ্যার দিকে চলে যায়, ঠিক আছে। আর জলঢাকা কোথায় আছে? জলঢাকা উত্তরবঙ্গে আছে, তাই না? বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী।
লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগে নির্মাণ? এটা কি হবে? 1957 সালে রাশিয়ার সহযোগে ভিলাই হচ্ছে তৈরি হয়েছে কোথায়? ছত্তিশগড়ে। ঠিক আছে, আমি 36 লিখে দিচ্ছি। কি বললাম মনে থাকবে? যে 1957 সালে অর্থাৎ সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, ঠিক আছে, রাশিয়ার সহযোগিতায় ছত্তিশগড় কি হয়েছে? ভিলাই কারখানাটা হয়েছে। কিন্তু তখন ছত্তিশগড় ছিল না, তখন পুরোটাই মধ্যপ্রদেশের আন্ডারেই আসতো, তাই না? ছত্তিশগড় কবে হয়েছে? এটাও একটা প্রশ্ন বলে দিই। মধ্যপ্রদেশ কেটে কি হয়েছে? ছত্তিশগড় হয়েছে। সেটা কত সালে? 2000 সালে। বোঝা গেল? তো তার আগে মধ্যপ্রদেশই ছিল। যাই হোক, বাকি অপশনগুলো দেখো। এখানে আমি ব্রিটেন বলেছি, তাই না? অপশানে ব্রিটেন থেকে আমরা কি করেছি? দুর্গাপুর, তাই না? দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্টটা আছে, দুর্গাপুর কোথায় আছে? আমাদের পশ্চিমবঙ্গেই আছে। কত সালে তৈরি হয়েছিল? ওর ঠিক 2 বছর পরে, অর্থাৎ 1959 সালে। এবং এটা কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। এখানে তো জার্মানি আছে। জার্মানির দেখা দেখি আমরা কি করেছিলাম? রাউরকেল্লা, তাই না? রাউরকেল্লা মানে কোন স্টেট? ওড়িশা, তাই না? ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, উনি কিন্তু হেরে গেছেন, তাই না? তো মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে, সেটাও বলে দেবো। যাই হোক, তো এইটা কোন নদীর তীরে? এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে, ঠিক আছে। আর এইটা কত সালে? এইটা হচ্ছে এই একই সালে, 1959 সালে। বোঝা গেল? তো প্রত্যেকটাই মাথায় রাখবে, এই তিনটেই কিন্তু পরীক্ষায় আসে। 13 নম্বর প্রশ্ন কি বলছে? ব্লটিং পেপার কেন কালি শোষণ করে? এটা কোন ধর্মের জন্য? কৈশিক ক্রিয়ার জন্যই হচ্ছে ব্লটিং পেপার কালি শোষণ করে। তোমরা অনেকে খেয়াল করেছো যে যখন টিস্যু পেপার দেখবে জাস্ট কোনো একটা কোথাও একটা এরকম জল পড়ে আছে, তার উপরে একটা টিস্যু পেপার ফেলে দেবে, দেখবে আস্তে আস্তে ওটা পুরো সোপ করে নেয়। কেন? এই একই জন্য, কৈশিক ক্রিয়ার জন্য। তাই শুধু তাই নয়, এই যে গামছা, তোমরা যে তোমাদের যে মানে স্নানের পরে যে গা মোছো, সেটাও কিন্তু একই ধর্মের জন্য হয়। শুধু তাই নয়, জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, গাছের যে মানে মানে জাইলেম ফ্লোয়েম দিয়ে সংবহন কলা দিয়ে যে মানে পাস করে খাদ্য ও জল, সেগুলোও কিন্তু ওই কৌশিক ক্রিয়ার জন্যই কিন্তু হয়। এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াকে কি বলা হয়? এটা একটা ফিজিক্সের কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। এটা ফিজিক্স কেমিস্ট্রি দুটোর মধ্যেই আছে যদিও। দেখো, তাপমাত্রা একই থাকবে মানে মানে সমান উষ্ণতা থাকবে, ঠিক আছে। তো সমান মানে কি? সমান মানে আইসো, উষ্ণতা থার্মাল। তাহলে কি হচ্ছে? অপশান ডি, আইসোথার্মাল, ঠিক আছে। বাংলায় এটাকে বলে সমুষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। এখানে দেখো আছে অ্যাডিয়াবেটিক, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে আইসোলেটেড ফ্রম সারাউন্ডিং, ঠিক আছে। আইসোলেটেড, আমি বাংলাটা বলে দিচ্ছি, আগে ইংরেজিটা লিখে দিই। আইসোলেটেড ফ্রম সারাউন্ডিং, ঠিক আছে, মানে আশেপাশ থেকে পুরোপুরি আইসোলেট করে দেওয়া বা আশেপাশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে আকাশ নীল রঙের হয় কারণ। তার কারণ কি? তার কারণ এটা বহু প্রশ্নে এসছে, যে বিক্ষেপণ, তাই না? ইংরেজিতে বললে স্ক্যাটারিং।
স্ক্যাটারিং এর জন্য হচ্ছে আকাশ নীল হয়। ঠিক আছে, এই স্ক্যাটারিং এর ধর্মের মানে কথা বলে কে নোবেল পেয়েছিল? সিভি রামন, তাই না? সিভি রামন কত সালে নোবেল পাচ্ছে এর জন্য? 1930 সালে। ভারতের প্রথম বিজ্ঞানে নোবেল কিন্তু ইনি পেয়েছিলেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল কত? 1913 সালে, কিন্তু ওটা সাহিত্যে। বিজ্ঞানের জন্য প্রথম পেয়েছিলেন ইনি, তাই না? আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং তারপরে 1954 সাল থেকে কি হচ্ছে, ভারতের যে সর্বোচ্চ পুরস্কার, সেই সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় ভারত রত্ন, তাই না? এই ভারত রত্ন প্রথম দেওয়া হয়েছিল কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, প্রথম ভারতরত্ন এনাকে দেওয়া হয়। এবং ওই তারপরে কাকে দেওয়া হয়? তারপরে দেওয়া হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, এবং তারপরে দেওয়া হয় সিভি রামনকে। তার মানে ভারতবর্ষের প্রথম তিনজন আমাদের কি হয়েছিল, ভারতরত্ন পেয়েছিল এই তিনজন। এবং এই যে সিভি রামন ছিলেন, ইনি কি, ইনি এই যেহেতু আগে অলরেডি নোবেল পেয়ে গেছে, তাই না, তাকে তো ভারতরত্ন দিতেই হবে। ওই সময় ভারতের সব থেকে বড় বিজ্ঞানী তো উনি। তো যাই হোক, তো ওনাকেও প্রথমবারের জন্য ভারতরত্ন দেওয়া হয়েছিল ঠিক এই ধর্মের জন্যই। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে টেলিস্কোপের নলের উভয় প্রান্তই থাকে কোন লেন্স? এটা কি হবে? অপশন এ উত্তল লেন্স। ঠিক আছে, টেলিস্কোপ, টেলি মানি হচ্ছে দূর। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। টেলিস্কোপের এই যে টেলি, দেখবে টেলি যেখানে যেখানে আছে সেটা মানেই দূর। তোমরা বাংলা করবে, দেখো টেলিফোন মানে কি? দূরাভাষ, তাই না? টেলিভিশন দেখবে দূরদর্শন, তাই না? টেলি মানি হচ্ছে দূর। তাহলে টেলিস্কোপ দিয়ে কি করা হয়? দূরের জিনিস দেখা হয়। ঠিক আছে, তোমরা অনেকে সুশান্ত সিং রাজপুতের নাম নিশ্চয়ই জেনে থাকবে, তাই না? উনি আর নেই আমাদের মধ্যে। ওনার বাড়িতে একটা টেলিস্কোপ ছিল, তাই না? উনি এরকম চাঁদ সূর্য দেখতেন, বুঝতে পারলে? তো মানে উনি ওরকম চাঁদ সূর্য এবং পুরো স্পেস ওই সমস্ত কিছু দেখতেন আর কি। উনি খুব এডুকেটেড মানুষ ছিল, AIEEE পাস করেছিল, তাই না? নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সিনেমা হলে পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোকরশ্মি পর্দাকে কি করে? বলছে বিক্ষিপ্ত ও প্রতিফলিত করে। এটা সেই তোমাদের যখন ক্লাস 9-এ পড়তে, তখন তোমাদের ভৌত বিজ্ঞানে ছিল যে বিক্ষিপ্ত ও প্রতিফলিত করে বলেই আর কি সিনেমার পর্দাটা অমসৃণ করা হয় এবং সাদা করা হয়, যাতে প্রত্যেকটা কোণায় যারা বসে আছে প্রত্যেকেই সিনেমাটা কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই দেখতে পায়। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাঁচের কি হবে? বেশি, কম, প্রায় সমান, বা হচ্ছে এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। এটা কি হবে? এটা হবে অপশান সি, প্রায় সমান। আমি জিনিসটা বলে দিচ্ছি, ঠিক আছে? সোজা কথা বলছে, এরকম একটা ধরো গ্লাস আছে, এই গ্লাসে ধরো তুমি গ্লিসারল রেখে দিচ্ছ, ঠিক আছে? তুমি একটা কাচের টুকরো নিয়ে ডুবিয়ে দেবে, তুমি বুঝতেই পারবে না ওর ভিতরে কাঁচ আছে, বুঝতে পারলে? মানে একদম বুঝতে পারবে না, পুরো দেখে মনে হবে গ্লিসারলই আছে। ওটা হারিয়ে যাবে, ওটা তুমি দেখতেই পাবে না। তুমি জল, এখানে জল রেখে জলের ভিতরে কাঁচ দেবে, মনে হবে না একটা কাঁচ পড়ে আছে, কিন্তু গ্লিসারলে এই জিনিসটা পুরো কাঁচটা ভ্যানিশ হয়ে যাবে। এই নিয়ে অনেক ম্যাজিশিয়ান ম্যাজিকও দেখাতো আগেকার দিনে, ঠিক আছে? হাতে এরকম একটা মানে কাঁচের রাখতো, এই জল ঢাললাম, অ্যাকচুয়ালি জল ঢালতো না, ওটা ওটা গ্লিসারল ঢেলে দিত। এই কাঁচটা নিলাম, এই দেখো ভিতরে ঢুকে গেল, ভ্যানিশ। সব মানুষ দেখছে, হ্যাঁ সত্যি তো কাঁচ ভ্যানিশ করে দিচ্ছে, আবার কাঁচটা নিয়ে আসছে ভিতর থেকে টেনে বার করে নিল, কেন ওটা দেখাই যাবে না আর। বুঝতে পারলে কেন আমি সেটা বলছি? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রতিসরাঙ্কের উপরে, ঠিক আছে? ঠিক আছে, জলের প্রতিসরাঙ্ক, আচ্ছা প্রতিসরাঙ্ক জিনিসটা কি একটু বলে দিই। তোমরা ছোটবেলায় পড়তে, ধরো এই একটা মানে এখানে আলোর হচ্ছে কি আপতিত রশ্মি এরকম আসছে, এটা হচ্ছে প্রতিসারিত রশ্মি, তাই না? তো আপতন কোণ কত হয়? এইটা, আর প্রতিসারণ কোণ কত হয়? আর, তাই না? এবার স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি? সাইন আই বাই সাইন আর, ঠিক আছে? এইটাকে প্রতিসরাঙ্ক বলে, শুধু এইটুকুই জেনে রাখো, আর লাগবে না, ঠিক আছে? এই যে প্রতিসরাঙ্ক মিউ এর ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে কাচের ক্ষেত্রে কত? 1.5। আর জলের ক্ষেত্রে কত? জলের ক্ষেত্রে কত? জলের ক্ষেত্রে 1.3। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, তাই জন্যই কিন্তু তুমি জলের ভিতরে যখন কাঁচ ফেলে দেবে কাঁচটাকে দেখা যায়, কিন্তু গ্লিসারলের ক্ষেত্রে কি হয়? গ্লিসারলের ক্ষেত্রেও কিন্তু 1.5 হয়ে যায় প্রতিসরাঙ্ক, দুটো একদম সেম হয়ে যায়, যার জন্য তুমি দেখতেই পাবে না ওদের দুজনকে, বুঝতে পারলে? আলাদা করতে পারবে না। তো এইটাই হচ্ছে কারণ, একটু মাথায় রাখবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পৃথিবীতে একটি লৌহের ওজন 12 কেজি, চাঁদে ইহার ওজন কত? আমরা সবাই জানি পৃথিবীতে ওজন চাঁদের ওজনের থেকে 6 গুণ বেশি, তাই না? যদি পৃথিবীতে যদি
12 কেজি হয় তাহলে চাঁদে কত হবে? তার 6 ভাগ করে দেবো, কাটাকুটি করলে কত হয়ে যাবে? 2 কেজি। তাহলে অপশন সি হচ্ছে উত্তর। কিন্তু এখানে একটা জিনিস গুলাবার জন্য দেয়, ঠিক আছে? কি দেয়? বলা হয় পৃথিবীতে একটা বস্তুর ভর 12 কেজি, চাঁদে সেই বস্তুটার ভর কত? অনেকে কিন্তু সেখানেও 2 মারবে, সেটা ভুল হয়ে যাবে, সেখানেও 12 কেজিই থাকবে। তার কারণ অবশ্য কেজি বলবে না, নিশ্চয়ই 12 বলবে, কোনো একটা অন্য ইউনিট বলবে। তো যাই হোক, তার কারণ কি? তার কারণ ভরের কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারলে? ভরের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, সে যেখানেই তুমি নিয়ে যাও না কেন। পরিবর্তন হয় কিসের? ওজনের। ভর মানে শুধুমাত্র এম, আর ওজন মানে কি? তার সাথে গ্র্যাভিটিও গুণ হয়, বুঝতে পারলে? এমজি। বোঝা গেল? নেক্সট 20 ও আজকে শেষ প্রশ্ন কি বলছে? বলছে মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কোনটি এর মধ্যে? অপশান এ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, অপশান বি প্লাজমোডিয়াম ম্যালেরি, অপশান সি প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাল, অপশান ডি কোনোটিই নয়। দেখো, প্লাজমোডিয়াম দিয়ে আমরা বুঝতে পারছি মোটামুটি ম্যালেরিয়া তো হবে। এবার সব কটা আছে, এবার কোনটা তুমি করবে? এটা হবে অপশান সি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, তার কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তো যাই হোক, এই ছিল আজকে আমার 20টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কটা পেরেছো, এবং আমি এই কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড করেছি, ঠিক আছে? অন্যান্য সময় আমি খুব কি বলবো, ইজি কোশ্চেনে দিই, যেহেতু অনেক কটা করানো হয়ে যাচ্ছে তো একটু স্ট্যান্ডার্ড করছি। তোমরা বলবে যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? যদি স্ট্যান্ডার্ডটি আরও বাড়াতে হয় আমি বাড়িয়ে দেবো, যদি কমাতে হয় তাহলে একটু কমাবো, ঠিক আছে? সব মিলিয়ে মোটামুটি কোশ্চেন দিচ্ছি। তো যাই হোক, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।